গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস যুবক যুবতীরা। পড়ছি এর অষ্টম ও শেষ পর্ব। কিছু একটা যেন বলা দরকার, এই জন্যই আমি বললাম, এখনো সময় যায়নি, আফসোসের কিছু নেই। কথাটা বলার পরই আমি অন্যমনস্ক হয়ে পড়লুম আবার। অনিমেষ আমার দিকে তাকিয়ে বলল, কিসের সময় যায়নি? আমি অনিমেষের দিকে তাকিয়ে রইলুম। ও কি প্রশ্ন করছে বুঝতে পারলুম না। অনিমেষ রোগা রোগা তীক্ষ্ণ মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখের চাহনিতে প্রশ্ন, কিসের সময় যায়নি? এ প্রশ্ন আমিও ওকে জিজ্ঞেস করলুম, কিসের সময় যায়নি? বাহ, তুমি তো আমাকে এ কথা জিজ্ঞেস করলে। আমি জিজ্ঞেস করলুম, সময় গেছে কি যায়নি? তোমায়? কেন? কি মুশকিল! অবিনাশ হা হা করে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, কিরে শেখর, তুই ঘুমোচ্ছিস নাকি? কেন, ঘুমোবো কেন? তুই আগের কথা কিছু শুনিসনি বুঝি? আগের কথা তো তোরা কিছুই বলিসনি আমাকে। যেটুকু বলেছিস সেটুকু শুনব না কেন? কিন্তু ও আমাকে জিজ্ঞেস করছে কেন কিসের সময় যায়নি? সময় আবার কিসের কি? সময় কি তোর কিংবা আমার, আলু পটলের কিংবা মানুষের এরকম হয় নাকি? আমি বলেছি এখনো সময় যায়নি। তার আবার কিসের কি? সময় যায়নি, সময় যায়নি, ব্যাস পুড়িয়ে গেল। আমার কি চুল পেকেছে, দাঁত পড়েছে? সুতরাং সময় যায়নি। অবিনাশ উদাসভাবে বলল, শেখরের মেজাজটা আজ খারাপ হয়েছে, চল কেটে পড়ি। সত্যিই হয়তো আমি ওদের কথা মন দিয়ে শুনছিলাম না। চোখের সামনে প্রুফ, মাথার মধ্যে ক্ষমা প্রার্থী আর পুলিশের লুকোচুরি, ঘরের মধ্যে তিন বন্ধুর বকবকানি। এই সব কিছুতেই আমার মন লাগছে না। এক একবার বিদ্যুতের মতন মনে ছায়া ফেলে যাচ্ছে। এক মাথা কোকড়া চুলশুদ্ধ মাধবীর মুখ, সেই মুখও বেশিক্ষণ থাকছে না। তারপরই মনে হচ্ছে আমি যেন আয়নার সামনে দাঁড়িয়ে আছি। কি সুন্দরভাবে আমার চুল আঁচড়ানো, বোধহয় ক্রিম মেখেছি। আমার মুখের চামড়া এমন চকচকে, আমার গায়ে একটা হালকা সিল্কের শার্ট। আমি জামার হাতায় বোতাম পরাচ্ছি। একে আমি, না অবনীভূষণ? আপনাকে অবনীভূষণের মতো দেখতে। ওহ ড্যাম ইট, হু দ্য হেল ওয়াজ অবনীভূষণ? আমি কেন অবনীভূষণের মতো দেখতে হব? অথবা আমাকে দেখে কেন অবনীভূষণের কথা মনে পড়বে? আমার নিজেরই বারবার মনে পড়ছে অবনীভূষণের কথা। নিজের কথা ভাবতে পারছি না, অবনীভূষণের কথা মনে পড়ছে আমার। ড্যাম ইট, আমাকে ভুলতে হবে এসব। আমার রাত্রে ঘুম চাই, আমাকে ভুলতে হবেই এসব কথা। অর্থাৎ আমার নিজের মুখও আমার ভুলতে হবে। মাধবী ফাধবী সকলের কথা আমায় ভুলতে হবে। গগনেন্দ্র একটা নেশার কথা বলেছিল, কালো রঙের সন্দেশ। সন্দেশের মধ্যে কি যেন মেশানো থাকে। দুটো সন্দেশ খেলেই ৫-৬ ঘন্টার মতো আর কিছু মনে থাকে না। গগন খেয়ে দেখেছে। একবার গেলে হয় গগনের কাছে। পরীক্ষিত অবিনাশরা এখন বিদায় হলেই বাঁচি। ওরা এখনও সেই প্রেম প্রেম নিয়ে কথা বলে যাচ্ছে। এখনও বড্ড ছেলেমানুষ রয়ে গেল। যার যা ইচ্ছে করুক না গিয়ে, তাই নিয়ে অত আলোচনা করার কি আছে? অনিমেষটা মহা ন্যাকার মতন তখনও অবিনাশকে জিজ্ঞেস করছে, বলুন না, কোনো মেয়ে প্রত্যাখ্যান করলে বুকের মধ্যে কিরকম লাগে? পরীক্ষিত বলল, অবিনাশ এ পর্যন্ত কোনো মেয়ের কাছে হার মানেনি। একবার যার উপর চোখ ফেলেছে তার আর নিস্তার নেই। শালা এমন শয়তান। অনিমেষ বলল, যা, তা কখনো হতে পারে না। এত মেয়ের সঙ্গে কাণ্ডকারখানা চলছে, একবার না একবার আঘাত পেতেই হবে। সব মেয়েই কি অমনি রাজি হয়ে যায়? পরীক্ষিত বলল, তুই অবিনাশকে চিনিস না। ওকে কোনো ভদ্রলোকের বাড়িতে ঢুকতেই দেওয়া উচিত নয়। ও যে বাড়িতেই যাবে, সে বাড়িতে যে কোনো মেয়ে থাকলেই, সম্পর্ক যাই হোক না। অনিমেষ মাথায় চুলের মধ্যে আঙুলগুলো ঢুকিয়ে চিরুনির মতো চালিয়ে বলল, আমি কিন্তু জানি অন্তত একটি জায়গায় অবিনাশ হেরে গিয়েছিল। একটি মেয়ে অবিনাশের কাছে আত্মসমর্পণ করতে রাজি হয়নি। অবিনাশ চুপ করে সিগারেট টানছিল। এবার মুখ তুলে তাকাল। আমার অধৈর্য লাগছিল। এরা গেলে বাঁচি। তবু আমি অনিমেষকে বললুম, অবিনাশ কোথায় ব্যর্থ হয়েছে তা তুমি জানলে কি করে? অনিমেষ বলল, হ্যাঁ জানি। অন্তত একটি মেয়ের কাছেও যে অবিনাশ ব্যর্থ হয়েছে আমি সে কথা জানি। অবিনাশ এবার বলল, এসব কি হচ্ছে? একটা কেন, আমি বহু মেয়ের কাছেই ব্যর্থ হয়েছি। বলতে গেলে আমি সব মেয়ের কাছেই ব্যর্থ হয়েছি। কারুর কাছেই কিছু পাইনি। মেয়েদের দেবার কিছু নেই, সব গুজব। আমি আবার জিজ্ঞেস করলুম, অবিনাশ, তুই মেয়েদের কাছে কি চেয়েছিস রে, যে ব্যর্থ হয়েছিস? অবিনাশ বলল, কি চেয়েছি তা জানি না, তবে প্রত্যেকবারই মনে হয়েছে চেয়েছিলাম নাক, পেলাম তার বদলে নরুন। তার মানে ঠিক ঠিক মেয়ের সঙ্গে তোর দেখা হয়নি।
তুই যদি তেমন মেয়ের দেখা পেয়ে থাকিস তাহলেই ভালো। যাগে ওসব কথা। অনিমেষবাবু, আপনি যা জানতে চাইছিলেন তার উত্তর শুনে রাখুন। অনেক অনেক মেয়ের কাছেই নেহাত শারীরিক সম্পর্ক পাতাতে গিয়েই আমি ব্যর্থ হয়েছি। পরীক্ষিত যা বলছে তা বাজে কথা। আসলে বেশিরভাগ মেয়েই আমাকে পছন্দ করে না। কেউ কেউ একবারের বেশি দুবার আর পছন্দ করে না। পরীক্ষিত উঠে দাঁড়াল, সোজা এগিয়ে এলো অবিনাশের সামনে, তারপর রুক্ষ গলায় বলল, হারামজাদা। সঙ্গে সঙ্গে পরীক্ষিত অবিনাশের ঠিক মুখের ওপর একটা প্রবল ঘুষি চালাল। অবিনাশের নাকের পাশ দিয়ে গড়িয়ে এলো রক্ত। অবিনাশ উঠে দাঁড়াবার আগেই আমি আর অনিমেষ ওদের মাঝখানে দাঁড়ালুম। অবিনাশ রুমাল দিয়ে মুখ মুছল, আমাকে বলল, আমার হাত ছেড়ে দে। আমি পরীক্ষিতকে কিছু বলবো না। ওর ওপর আমার রাগ হচ্ছে না। রাস্তার একটা লোকও এরকম করলে এতক্ষণে তার মাথা ফাটিয়ে দিতুম, কিন্তু পরীক্ষিতটা নেহাত বোকা বলেই ওর ওপর আমার রাগ হচ্ছে না। পরীক্ষিত তখনও গজরাচ্ছিল। আমার খুবই অস্বাভাবিক লাগছিল পরীক্ষিতের ব্যবহার। এরকম শিশুর মতন রাগ দেখাচ্ছে কেন? কি করেছে ওর অবিনাশ? আমি জিজ্ঞেস করলুম, পরীক্ষিত, তুই এমন পাগলের মতন রাগ করছিস কেন? পরীক্ষিত গর্জন করে উঠল, ওই জোচ্চর মিথ্যুকটাকে একদিন আমি শেষ করে দেব বলে দিচ্ছি। কি মিথ্যে কথা বলেছে অবিনাশ? ও কেন বলছে ও আমাকে ব্রিজ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল? কি ওর মতলব? সত্যিও ধাক্কা দিয়ে ফেলেনি? কিরে অবিনাশ? অবিনাশ তখন মুখ মুছছিল, কোনো উত্তর না দিয়ে হাসল। পরীক্ষিত বলল, মোটেই ও ধাক্কা দেয়নি, ও আমার কাছেই ছিল, আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম। অনিমেষ বলল, আত্মহত্যার ব্যাপারটা খুব রোমান্টিক না? আমার কিন্তু স্পষ্ট ধারণা ওটা একটা দুর্ঘটনা। আমি অবাক ও বিরক্ত মুখ হয়ে বললুম, এসব কি হচ্ছে? কি গাড়লের কাণ্ড! আত্মহত্যা, ঠেলে ফেলা, দুর্ঘটনা যাই হোক না, ব্যাপারটা তো হয়ে গেছে 1 বছর আগে, তাই নিয়ে এখন মারামারি করার কি আছে? পরীক্ষিত, তোকে যখন অবিনাশ ঠেলে ফেলে দেয়নি জানিস, তবু তুই কেন অবিনাশের উপর রাগ করছিস? তাহলে তোর কোনো দোষই নেই। ও বলছে কেন ও আমাকে ঠেলে ফেলে দিয়েছে? ও মিথ্যে কথা বলছে কেন? ওর কিছু একটা মতলব আছে এ ব্যাপারে, আমি সেটা জানতে চাই। অনিমেষ বলল, 2-1টা মিথ্যে কথা বলার অধিকার সবারই আছে। অবিনাশী বা কেন মাঝে মাঝে 2-1টা মিথ্যে কথা বলবে না? এতে রাগের কি আছে? অবিনাশ আবার হাসল। এবার সরাসরি পরীক্ষিতকে বলল, পরীক্ষিত, আমি কি 2-1টা মিথ্যে কথাও বলতে পারবো না? এমন প্রতিজ্ঞা করেছিলুম নাকি তোর কাছে? তুই মাঝে মাঝে 2-1টা মাত্র সত্যি কথা বলতে পারিস, আমি বা তাহলে ঠেলে ফেলার মিথ্যে কথাটা বলতে পারবো না কেন? মুশকিল হচ্ছে তোর সত্যি কথাও সবাই মিথ্যে বলে মনে করে। আসলে তুই কি বলতে চাইছিস? অনিমেষের ওখানে গিয়ে আমি ওর বউ গায়ত্রীর সঙ্গে কিছু একটা করেছি? আমি চমকে উঠলুম। অবিনাশের মুখ ভাবলেশহীন। এই কথাটা আমি অন্য কোথাও শুনলে হয়তো হেসে উঠতুম, কিংবা একটা অশ্লীল ইয়ার্কি করতুম। কিন্তু যেহেতু আমি নিজের বাড়িতে বসে আছি এবং নিজের বাড়িতে সকলেই কিছু না কিছু সংরক্ষণশীল, তাই আমি বললুম, ছি ছি, এসব কি বলছিস অবিনাশ? তোর মুখে কিছুই আটকায় না। অবিনাশ অবিচলভাবে বলল, কেন? এতে দোষের কি আছে? মুখের কথা তো, গায়ত্রী তো আর শুনছে না। অনিমেষ বিচলিত হয়নি। সে বলল, আপনি কি করে জানলেন পরীক্ষিত এ কথাটাই বলতে চাইছে? অবিনাশ বলল, পরীক্ষিতের ব্যবহারে তাই তো স্পষ্ট বোঝায়, অনেকদিন থেকেই ও এরকম একটা কথা বলতে চাইছে। অনিমেষ বেশ সহাস্য মুখে বলল, এসব কথা নিয়ে বন্ধুবান্ধবরা আলোচনা করেন নাকি? মনে করুন, যদি ব্যাপারটা সত্যিও হয়, তাহলেই বা পরীক্ষিত সেটা বলার জন্য ব্যাকুল হবে কেন? আমি বুঝতে পারছি না, আপনারই বা এত মিথ্যে কথা বলার চেষ্টা কেন, আর পরীক্ষিতের এবার সত্য প্রকাশ করার এত ব্যাকুলতা কিসের? অবিনাশ বলল, সেটাই তো আমিও বুঝতে পারছি না। আমি মিথ্যে কথা বলি এমনি, শখ করে, কিন্তু পরীক্ষিতের তো সত্য কথা বলার শখ কোনোদিন ছিল না। পরীক্ষিত এবার গম্ভীরভাবে বলল, না, ও কথা আমি বলতে চাইনি মোটেই। ওসব কথা আমি কখনো ভাবিইনি। এটাও অবিনাশের আরেকটা ধাপ্পা। হঠাৎ কেন এই কথা বলল কে জানে। আমি আর থাকতে পারলুম না। আমি চেঁচিয়ে বললুম, গেট আউট! সবাই এক্ষুনি গেট আউট! আমার আর সহ্য হচ্ছে না। আমার মাথা ধরেছে তখন থেকে, আর তোরা এখানে বসে ইয়ার্কি মারছিস। বিদায় হয় এখন, ওফ! অবিনাশ বলল, দাঁড়া না, পরীক্ষিতের সমস্যাটার একটা মীমাংসা হয়ে যাক। পরীক্ষিত কি চায় সেটা দেখাই যাক না। আমি যতই সরলভাবে বাঁচতে চাইছি, পরীক্ষিত ততই আমায় জড়াতে চাইছে কেন কে জানে। আমি বললুম, মীমাংসা করতে হয় ময়দানে যাও, আমার ঘরে এসে ওসব ধাঁধামার্কা কথাবার্তা চলবে না। আমি মরছি নিজের জ্বালায়। ওরা বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে আমি ওদের কথা ভুলে গেলাম। সঙ্গে সঙ্গে আবার ফিরে এলো মাধবী এবং অবনীভূষণের ব্যাপার। এগুলোও ভুলতে হবে। আমি উঠে জামাটা গায়ে দিয়ে বেরিয়ে পড়লুম গগনেন্দ্রর খোঁজ করতে।
সেদিন সন্ধেবেলা খুব বৃষ্টি। অনেকদিন পর বৃষ্টিতে ভিজে বেশ ভালো লাগছে। মাথার মধ্যটা পরিষ্কার। মনে হচ্ছে মাথা ধরাটাও সেরে গেছে। আর এখন ঝরঝরে লাগছে শরীর। এই শরীর নিয়ে সন্ধেবেলা আমি কি করব? একটা কিছু করার দরকার। আর যাই করি, কোনো বন্ধু-বান্ধবের ছায়াও মাড়াতে চাই না আজ। বন্ধু-বান্ধবের সঙ্গ অসহ্য লাগছে। ছায়াদির বাড়িতেও যাওয়া যাবে না। ওখানে গেলেও কারু না কারুর সঙ্গে তো দেখা হবেই। বারিন্দার ওখানে গিয়ে তাস খেলারও সেই অসুবিধে। ওখানে তো অবিনাশ থাকবেই। শরীরটা ছটফট করছে। কিছুক্ষণ বৃষ্টির মধ্যেই ছপ করে হাঁটলাম। চৌরঙ্গীর রাস্তাটা কি সুন্দর দেখাচ্ছে। ঘণ্টাখানিক ধরে বৃষ্টি হচ্ছে। তাই পথে একজনও পথচারী নেই। আমি ছাড়া গাড়িগুলো ছুটে যাচ্ছে শুধু। আর কালো পিচঢালা রাস্তায় আমি একা। আমার সর্বাঙ্গ ভিজে। আমি চুপচাপ করে হাঁটছি। আহ! এত ভালো লাগছে। একাকিত্ব এত সুন্দর, এমন উপভোগ্য। আগে কখনো ভাবিনি। মিথ্যে কি বিশ্রী হুল্লোড় সময় কাটিয়েছি। এক একটা রাত অবিনাশ, তাপস, গগনেন্দ্র, পরীক্ষিতের সঙ্গে, মল্লিকা কিংবা রমলার ঘরে। ওদের কথা আর ভাবতেও ভালো লাগে না। মাধবীকে একটা টেলিফোন করা যেতে পারে না? মাধবীকে কোনোদিন টেলিফোন করিনি। সন্ধেবেলায় মাধবীকে কেমন দেখতে লাগে তাও তো দেখিনি। ওর সঙ্গে আমার দেখা হয়েছে শুধু দুপুরবেলা। মাধবীর সঙ্গে অরুণা আর চিত্রলেখা নামে আরও দুটি মেয়ে পড়তে আসত আমার কাছে। যতদিন ওরা তিনজন ছিল ততদিন ওরা শুধু ছাত্রীই ছিল। কোনোদিন ওদের মুখের দিকে ভালো করে তাকিয়েও দেখিনি। এমনকি কোনো মাসের টাকা দিতে দেরি করলে ভুরু কুঁচকে তাকিয়েছে পর্যন্ত। তারপর চিত্রলেখার হঠাৎ বিয়ে হয়ে গেল। অরুণার বাবা বদলি হলেন দিল্লিতে। তখন মাধবী একা। সেই একা মাধবীর দিকেই আমি প্রথম চোখ তুলে তাকালাম। মাধবী একা একা আমার কাছে আসেই বা কেন? অমন বড়লোকের মেয়ে। ইচ্ছে করলে বাড়িতেই ৩টে প্রফেসর রাখতে পারে। তবু দুপুরবেলা একা আমার মতো ছোকরা মাস্টারের কাছে আসে কেন? তার কারণ কি? আমাকে অবনীভূষণের মতন দেখায় সেই জন্য? আহ! আবার অবনীভূষণ। না, আমি অবনীভূষণের কথা কিছুতেই ভাবতে চাই না। পার্ক স্ট্রিটের একটা রেস্তোরাঁয় ঢুকে সোজা কাউন্টারের সামনে দাঁড়িয়ে বললাম, একটা টেলিফোন করতে দেবেন? ম্যানেজারটা চিৎকার করে বলল, করছেন কি? সারা গা দিয়ে জল পড়ছে। আমার কার্পেটটা ভিজিয়ে দিলেন যে। দোকানে বেশি ভিড় নেই। সত্যি কার্পেটটা অনেকখানি ভিজে গেছে। আমি একটু অপ্রতিভভাবে বললুম, হ্যাঁ, খুব ভিজে গেছি। একটা জরুরি টেলিফোন। টেলিফোন পরে করবেন, আগে গা মুছে ফেলুন। বেয়ারা, সাবকো একঠো টাওয়াল দো। বেয়ারা একটা ধপধপে টাওয়েল নিয়ে এলো। আমি কৃতজ্ঞতায় একেবারে অভিভূত হয়ে পড়লুম। পার্ক স্ট্রিটের রেস্টুরেন্টের ম্যানেজার বাংলায় কথা বলবে তাই আশা করিনি। তার উপর এমন সহৃদয়তা। অনায়াসে আমাকে বার করে দিতে পারত। কিছুদিন আগে এই দোকানেই তো অবিনাশ এক মারোয়াড়ির দলের সঙ্গে হাতাহাতি করেছিল। আমিও দলে ছিলাম। ম্যানেজার আমাকে চিনতে পারেনি। আমি ওকে প্রকৃত ধন্যবাদ জানিয়ে এক কাপ কফির অর্ডার দিয়ে টেলিফোন ডিরেক্টরিটা নিলাম। যাচলে, মাধবীর তো বাবা মারা গেছেন জানি। তাহলে টেলিফোনটা কার নামে? মাধবীর নিশ্চয়ই নয়। ওর মা কিংবা বাবার নামে যদি হয়, জানার উপায় নেই। তবে ওদের বাড়ির ঠিকানা জানি। ইনফরমেশনের ডায়াল ঘুরিয়ে মাধবীদের বাড়ির ঠিকানা বলে টেলিফোন নম্বর জানতে খুব অসুবিধা হল না। মাধবীদের নম্বর ঘুরালাম। ওদিকে একজন পুরুষ কণ্ঠ। বলুন। আমি কোনো দ্বিধা না করে বললুম, মাধবীকে ডেকে দিন। লোকটি যদি জানতে চাইত কে টেলিফোন করেছে, তাহলে কি বলবো আমি ভেবে রেখেছিলাম। কিন্তু তা জিজ্ঞেস করল না। বলল, ধরুন। তারপর ধরেই রইলাম। বহুক্ষণ আর কেউ আসে না। কোনো সাড়াশব্দ নেই। ছেড়ে দেব কিনা ভাবছি, তখন মাধবীর গলা পেলাম। হ্যালো, কে? মাধবী, আমি মাস্টারমশাই কথা বলছি। মাধবী একটুক্ষণ চুপ করে রইল। তারপর আচমকা জিজ্ঞেস করল, কোন মাস্টারমশাই? তোমার কজন মাস্টারমশাই আছেন? উপস্থিত ৩ জন। ছেলেবেলা থেকে হিসেব করলে ১০-১২ জন হবেন নিশ্চয়ই। তুমি আমাকে চিনতে পারছ না? হুম। আমি তো গলার আওয়াজ শুনেই তোমায় চিনতে পেরেছি। কিন্তু আপনার সঙ্গে তো আমি কখনো টেলিফোনে কথা বলিনি, তাই চিনতে পারছি না। মাধবী, তুমি কি করছিলে? সাজগোজ করছিলাম। এখনই সিনেমা দেখতে বেরোব। কার সঙ্গে? তা আপনাকে বলব কেন? ও। আমি একটুক্ষণ চুপ করে রইলুম। আর কোনো কথা কি বলার আছে? মাধবী প্রশ্ন করল, কোনো দরকারি কাজের কথা ছিল? হ্যাঁ, মাধবী, অবনীভূষণ কে? এই জন্য আপনি ফোন করেছেন? আচ্ছা, পাগল তো। মাধবী হাসল। জলের মধ্যে কুচকুচে কালোর মতন টেলিফোনের সেই হাসির আওয়াজ।
আমি তবু বললাম, হ্যাঁ, এ কথাটা জানা আমার খুবই দরকার। অবনীভূষণকে আমি একবার চোখে দেখতে চাই। সে কোথায় আছে? এক্ষুনি তা শুনতে হবে? কেন? কাল দুপুরে যাব, তখন বলব। এখন ছেড়ে দিচ্ছি, হ্যাঁ? কেন? ছেড়ে দেবে কেন? আরও কথা আছে। টেলিফোনে আপনি মোটেই কথা বলতে পারেন না ভালো করে। আপনার গলা কিরকম যেন অন্যরকম শোনাচ্ছে। বরং আপনি যখন চুপ করে চেয়ে থাকেন, তখন তখন কি? কিছু না। মাধবী লাইন কেটে দিল। আমার দীর্ঘশ্বাস পড়ল। আঘাত পেলুম না কোনো। খানিকটা অবাক লাগল। আমি যখন চুপ করে বসে থাকি তখন কি হয়? তখন কি আমাকে অবনীভূষণের মতন দেখায়? সেই জন্যই কি আমার চুপ করে বসে থাকতেই আজকাল বেশি ভালো লাগে? আহ! অবিনাশের কাছে অবনীভূষণের কথাটা জিজ্ঞেস করা হল না আজও। কফিটা খেয়ে বেরুলাম। তখনও বৃষ্টি পড়ছে। গাড়ি বারান্দার নিচে একটা অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে দাঁড়িয়ে। মেয়েটা চোখের পাতায় বোধহয় সবুজ রং মেখেছে, তাই ওর চোখের দিকে আমি দুবার তাকালাম। মেয়েটিও আমার চোখের দিকে সোজা তাকাল। আমিও তো আর চোখে রং মাখিনি, তবে আমার দিকেও তাকাচ্ছে কেন? সেটাই জানার জন্য আমি ওর দিকে আবার তাকালাম। মেয়েটি এবার একবার আমার দিকে একটু এগিয়ে এলো। একটা ঝলমলে সোনালি রঙের গাউন পরেছে, চুলের রঙও কিছুটা সোনালি ওর, কিন্তু চেহারা রোগাটে। মেয়েটি বলল, হ্যালো মিস্টার। আমি বললুম, কি? সেডার স্ট্রিটটা কোন দিকে বলতে পারো? আমি একটু হাসলুম। উত্তর দিলুম, এই বৃষ্টিতে পার্ক স্ট্রিটে এসে একা দাঁড়িয়ে আছো, আর সেডার স্ট্রিট চেনো না? মেয়েটি আমার সঙ্গে হাঁটছিল। সেও হেসে বলল, আমি চিনি। দেখছিলুম তুমি চেনো কিনা। সেডার স্ট্রিটে তোমার ঘর আছে? না, হোটেল রুম। 10 টাকা প্রতি ঘণ্টা। আর তোমার? 30 টাকা, যদি 1 ঘণ্টা থাকো। 30 আর 10 40। 1 ঘণ্টা তোমার সহচর্যের জন্য? বড় বেশি নয় কি? ডোন্ট বি মিন। তোমার শরীরের জন্য 40 টাকা, আর আমারও তো একটা শরীর আছে, তার কোনো দাম নেই। তার জন্য তোমারও কিছু দেওয়া উচিত। তুমি আমাকে কত দিবে বলো? আই উইশ আই কুড, কিন্তু তুমি তো জানো। শুধু শুধু তোমার সময় নষ্ট করলে। আমার কাছে তোমার কোনো সুবিধা হবে না। কেন? তোমার কাছে টাকা কম আছে? কত আছে? টাকার জন্য নয়, আমার ভালো লাগে না। ইয়াং ম্যান, আজ এরকম লাভলি ওয়েদার, ডোন্ট ইউ নিড এ কম্পেনিয়ন? কিন্তু তোমার কোম্পানি আমার ভালো লাগবে না। কেন? আমি কি দেখতে খারাপ? না, তা নয়, কিন্তু তোমাদের আর আমার ভালো লাগে না। আই এম ইন লাভ। ইন লাভ? উইথ এ বেঙ্গলি গার্ল? ডাজ শি লাভ ইউ টু? ঠিক জানি না। আচ্ছা, আমার কি করা উচিত বলো তো? আমি একটি মেয়েকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে কিনা জানি না। এখন আমি কি করব? মেয়েটি হাঁটতে হাঁটতে আমার সঙ্গে চৌরঙ্গীর মোড় পর্যন্ত এসেছে। হঠাৎ দাঁড়িয়ে পড়ে খুবই চিন্তিত ভঙ্গি করে বলল, দেয়ার আর সেভারাল ওয়েজ। আচ্ছা, মেয়েটি তোমাকে চেনে তো? তার বাড়ি কি খুব কনজারভেটিভ? না, মেয়েটি আমাকে চেনে। মেয়েটি কি খুব সুন্দর দেখতে? খুব সুইট লুকিং? প্রায়। আচ্ছা, ওকে একদিন আলাদা তোমার সঙ্গে ডিনারে নেমন্তন্ন করো না। আমি আমি হঠাৎ হাসতে লাগলাম। বেশ জোরে হাসি বেরিয়ে এলো। মেয়েটি একটু আহতভাবে বলল, হোয়াটস ফানি ইন ইট? তোমার সঙ্গে আমার ভালোবাসার কথা আলোচনা করছি, এটা ফানি নয়? কেন, আমরা স্ট্রিট গার্ল বলে কি আমরা ভালোবাসা সম্পর্কে কিছু জানি না? জানো, আমিও। প্লিজ, আমাকে ওসব গল্প শুনিও না। আমি ওগুলো সব জানি। তুমি আমাকে বিশ্বাস করছো না? আমিও বিশ্বাস করছি, কিন্তু গল্পটা শুনতে চাই না। ওসব গল্প একরকম। মেয়েটি আহত অপমানিত মুখে চুপ করে যায়। আমার সঙ্গে একটু বৃষ্টিতে ভিজে ওর মুখের চেহারা আরও করুণ হয়ে এসেছে। তখন আর কোনো লোকের সঙ্গে দেখা হবার আশা নেই। মেয়েটি শেষ চেষ্টা হিসেবে বলে, চলো না, কাছেই তো আমার হোটেল, একটুক্ষণ গিয়ে বসব। আর কিছু না, জাস্ট লাইক ফ্রেন্ডস। সেখানে আমরা তোমার প্রবলেম নিয়ে আলোচনা করব, প্লিজ। আমার কোনো প্রবলেম নেই। তোমাকে মিথ্যে কথা বলছিলুম। আসলে আমি জানি, আমি যে মেয়েটিকে ভালোবাসি সে অন্য একটি ছেলেকে ভালোবাসে। স্যাড। কিন্তু এই নিয়ে তোমার বেশি দিন দুঃখ করার কোনো মানে হয় না। না, বেশি দিন করব না। তোমার নাম জানতে পারি? আমার নাম মার্থা হে। আমি এমসি হোটেলে থাকি। আমার নাম অবনীভূষণ রায়। আমার দুঃখ কেটে গেলে তোমার সঙ্গে এসে দেখা করব। পরদিন দুপুরে মাধবী এলো না। এরপর 1 সপ্তাহের মধ্যে আর না। কোনো খবরও পাঠালো না। মাধবী না আসায় এক হিসেবে আমি খুশি হয়েছি। হঠাৎ বেশি উত্তেজিত হয়ে উঠেছিলাম কাল সন্ধে থেকে। মাধবীর সামনেও হয়তো উত্তেজনা প্রকাশ করে ফেলতুম। হয়তো মাধবীকে বলে ফেলতুম, তোমাকে আমি ভালোবাসি। ও কথা বললে খুব খারাপ হতো। ও কথা বলা যায় না। মাধবীকে এখনো বলা যায় না।
আসলে মাধবীকে আমি ভালোবাসি কি না সত্যিই তো জানি না। মাধবীর সামনে শুধু একা বসে থাকতে ইচ্ছে হয়। এর নাম কি ভালোবাসা? না, এখনই ভালোবাসার কথা বলা যায় না। তার আগে অবনীভূষণের সমস্যা আমাকে দূর করতে হবে। মাধবী আসেনি, কিন্তু আমি জানি মাধবীর সঙ্গে আমার আবার দেখা হবেই। আমি যা চাই তা চিরকালই পেয়ে থাকি। যা পাব না কখনো, তা আমি আগে থেকেই জানতে পারি। তা পেতেও চাই না আমি। চেয়ে ব্যর্থ হওয়া আমার স্বভাব নয়। সূর্যকে যে আমার ঘরের মধ্যে বন্দি করে রাখিনি, তার কারণ আমি কখনো তা চাইনি বলে। যেদিন আমি চাইব, সেদিন শালা সূর্যকেও আমার ঘরে আসতে হবে। আপাতত আমি মাধবীকে চাই কিনা ভাবিনি, ওর ভালোবাসা চাই কিনা ভাবিনি। আমি ওকে দেখতে চাই। জানি ওর সঙ্গে দেখা হবেই। অবনীভূষণকে ঠিক আমি দেখতে চাই কিনা জানি না। হঠাৎ অবনীভূষণকে দেখলে আমার কি অবস্থা হবে তাও বুঝতে পারছি না। আমার মুখোমুখি যদি ঠিক আমারই মতো দেখতে আরেকজন মানুষ দাঁড়ায়, তবে সে দৃশ্য তো ভয়াবহ। হয়তো ওকে আমার মতো দেখতে নয়, কোনো একটা ভঙ্গি বা মুখের রেখা কিংবা অভ্যেসের মিল আছে, আর কিছু না। অবনীভূষণ বেঁচে আছে কিনা তাও জানতে হবে। অবিনাশের কাছে কিছুই জানা গেল না। এর মধ্যে অবিনাশের সঙ্গে একদিন দেখা হলো। কি ভয়ঙ্কর চেহারা সেদিন অবিনাশের! কোথাকার কোন পার্টি থেকে ফিরছিল, সঙ্গে দুজন অচেনা লোক ওর দুহাত ধরে আছে। ধর্মতলায় অবিনাশের সঙ্গে আমার রাত 10:30টায় দেখা। অবিনাশ তখনও বদ্ধ মাতাল। চোখ দুটো টকটকে লাল, মাথার চুল হাতের মুঠোয়, অসম্ভব করুণ মুখখানা, যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। অবিনাশ আ করে আওয়াজ করছিল আর্তনাদের মতন, অথচ তখন ওর বেশ জ্ঞান আছে। আমাকে দেখে অবিনাশ জড়িয়ে ধরল, বলল, শেখর, আমার বড্ড কষ্ট হচ্ছে, আমার বড্ড কষ্ট হচ্ছে রে। আমি জিজ্ঞেস করেছিলাম, বেশির খেয়ে ফেলেছিস? ও বলল, না না, বেশি খাইনি, আমার বুকের মধ্যে কষ্ট হচ্ছে। কিসের কষ্ট তা জানি না। আহ, আমার বড্ড কষ্ট হচ্ছে রে। বেশি মদ খেয়েছি তো, তাই কষ্টের কথা বলতে পারছি, অন্য সময় তো বলতে পারি না। কেন, কষ্ট হচ্ছে কেন? তাই তো জানি না। দেখ শেখর, আমি বারবার সরল জীবনে ফিরে যাবার চেষ্টা করছি, কিন্তু পারছি না। সেই জন্যই কি আমার কষ্ট হচ্ছে? কি জানি। চল, তুই একটু খাবি। না, তুই আজকাল আর খেতে চাস না কেন রে? আমার আর ভালো লাগে না। তোর তো কোনো কষ্ট নেই, তুই আর খাবি কেন? তুই কি কষ্টের জন্য মদ খাস নাকি? দেবদাস হচ্ছিস? হুম, সব মেয়েছেলের জন্য কষ্ট হয়, অন্যরকম। ওহ! অবিনাশকে এরকম কাতর কখনো দেখিনি। অবিনাশ আরও মদ খাবার জন্য পীড়াপিড়ি করে। আমি ওর হাত ছাড়িয়ে চলে যাব ঠিক করেই হঠাৎ সেই কথাটা মনে পড়ল। জিজ্ঞেস করলাম, তুই মাধবী সেনালকে চিনিস? অবিনাশ বলল, কে মাধবী? তোর কাছে যে মেয়েটা পড়তে আসে? হ্যাঁ, খুব ফাইন মেয়ে, একটু মোটার ধাঁচ, কিন্তু বুক দুটো কি চমৎকার। ওসব বাজে কথা রাখ। তুই ওর বন্ধু অবনীভূষণ বলে কারোকে চিনিস? অবনীভূষণ? 20th সেঞ্চুরিতে আবার এরকম নাম হয় নাকি? কেন, তাকে চিনি কি হবে? না, এমনি। মাধবী প্রায় বলে আমাকে নাকি অবনীভূষণের মতো দেখতে। তাই বলে কি? আশ্চর্য তো। সত্যি তো, তোকে অবিকল অবনীভূষণের মতনই তো দেখতে। মাইরি শেখর, বিশ্বাস কর, অবিকল হুবহু অবনীভূষণের মতনই তোকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাঝ রাস্তায় দাঁড়িয়ে অবিনাশ গলা ফাটিয়ে মাতালের হাসি হাসতে থাকে। আমি ওর হাত ছাড়িয়ে সোজা চলে এসেছিলাম সেদিন। কদিন থেকেই ছায়াদের অসুখ শুনছিলাম। অনেকদিন ওদের বাড়িতে যায়নি। কলেজের ছুটিও ফুরিয়ে এলো। আর ছুটি নেওয়া যাবে না। কলেজটা ছাড়তে হবে এবার। সকালবেলা গিয়ে পড়ানো আমার দ্বারা আর সম্ভব হবে না। কোনোদিন রাত্রে ভালো ঘুম হয় না। সকালবেলা 10টার মধ্যে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কলেজে ছুটতে একেবারে ইচ্ছে করে না। সকালে চা খেয়েই একবার ছায়াদের বাড়িতে ঘুরে এলাম। গায়ত্রী বারান্দায় রোদ্দুরে বসে ছেলেকে অলিভ অয়েল মাখাচ্ছিল। অনিমেষরা তাহলে এখনো যায়নি? একটা হলদে রঙের শাড়ি পরে মাটিতে হাঁটু গেড়ে বসে গায়ত্রী ছেলেকে তেল মাখাচ্ছে। বেশ দেখাচ্ছে ওকে, মহিমাময়ী মাতৃমূর্তি। গায়ত্রী আমাকে দেখে বলল, অনেকদিন আপনাকে দেখিনি, একটু রোগা হয়ে গেছেন। আমি বললুম, আপনিও তো অনেক রোগা হয়ে গেছেন। গায়ত্রী লজ্জিতভাবে হাসল। অয়েল ক্লথের ওপর শুয়ে ছেলেটা খলখল করে হাসছিল। সেদিকে তাকিয়ে আমি আলগাভাবে বললুম, ভারী সুন্দর দেখতে হয়েছে আপনার ছেলে। গায়ত্রী এবারও হেসে ছেলেকে বুকে তুলে নিল। কথাটা আমি এমনি বলতে হয় বলেই বলেছি। ওইটুকুন একটা বাচ্চা, নাক চোখ কিছুই ভালোভাবে ফোটেনি। ওকে আবার দেখতে সুন্দর আর কুৎসিত কি!
যখন বড় হবে, পৃথিবীতে নিজের জায়গা করে নিতে পারবে, তখনই বুঝব বাচ্চা মুখের ওপর সুন্দরকে রাখতে পারে না মুখখানা ভূতের মতন বানিয়ে তুলবে। ছেলেকে বুকে তোলার পর গায়ত্রীকে একেবারে ছবির মাতৃমূর্তির মতন সুন্দর দেখাচ্ছে। হঠাৎ মনে হলো, মা হবার পরেও সেই মেয়ের সঙ্গে পুরুষরা এক বিছানায় সই কি করে? দেখলেই তো ভক্তি আসে, তখন আর ওসব ব্যাপার জাগে। এ তো আর আমার সমস্যা নয়। গায়ত্রীকে জিজ্ঞেস করলাম, অনিমেষ কোথায়? ও বলল, অনিমেষ একটু বেরিয়েছে। সাদা চাদর ঢাকা দিয়ে ছায়াদি শুয়েছিল। ছায়াদির মুখের ভাব এমন যেন কোনো গুরুতর অসুখ হয়েছে, আসলে ইনফ্লুয়েঞ্জা হয়তো। শীর্ণ হেসে হাত বাড়িয়ে ছায়াদি বলল, এসো শেখর, বসো। না না, বিছানায় বসো না, ওই চেয়ারটা টেনে নাও। কেন, বিছানায় বসবো না কেন? এসব অসুখ বড় ছোঁয়াচে। আমি একটু হেসে বিছানাতেই ছায়াদির পায়ের দিকে বসলাম। জিজ্ঞেস করলাম, কেমন আছো ছায়াদি? অপ্রত্যাশিতভাবে ছায়াদি উত্তর দিল, ভালো আছি, খুব ভালো আছি এখন, খুব ভালো লাগছে। জ্বর ছেড়ে গেছে? না, সকালেই আবার জ্বর এসেছে, সেজন্যই ভালো লাগছে। অসুখ হলেই আমার ভালো লাগে, অন্য সময় কীরকম যেন ঠিক বুঝতে পারি না। চাদরের বাইরে ছায়াদির পা বেরিয়েছিল। আমি একটা হাত ছায়াদির পায়ে বোলাতে লাগলাম। বরফের মতন ঠান্ডা পা, জ্বরটর কিছু নেই। তবু ছায়াদি কেন বলল একটু আগে ওর জ্বর এসেছে? কেন যে লোকে অকারণে মিথ্যে কথা বলে? আমি হাতটা সরিয়ে নিলাম। ছায়াদি হঠাৎ হাসতে লাগল, বলল, চোখ ঘুরিয়ে ঘুরে যাকে খুঁজছ সে নেই। আমি অবাক হয়ে বললাম, কে নেই, কাকে খুঁজছি আমি? ছায়াদি সেরকম মুখ টিপে হেসে বলল, মায়া পরশুদিন মামার বাড়িতে গেছে। আমি মায়াকে খুঁজব কেন? সবাই তো আজকাল এ বাড়িতে এসে মায়াকেই খোঁজে। আমি বুড়ি হয়ে গেছি, আমাকে দেখতে বিচ্ছিরি। আমার সঙ্গে আর কে কথা বলতে চায় বলো? মায়া কিন্তু তোমাদের কাউকে পাত্তা দিতে চায় না। লেখক টেখকদের সে একদম পছন্দ করে না। শুনে সত্যি খুব দুঃখিত হলুম। আমার অসুখ শুনেই তবু যা হোক এলে, তাই তো বললুম, অসুখ হলেই আমি ভালো থাকি। তাপস তো অসুখ শুনে একদিনও এলো না। কি ব্যাপার, তাপসের নামে যে গলাটা ছলছল করে উঠল? মোটেই না, তাপসকে আমি মোটেই গ্রাহ্য করি না। সেও অবশ্য আমার কথা কখনো ভাবে না। বিমলেন্দু আসে রোজ। সে তোমাদের মতো অমন দায়িত্ব জ্ঞানহীন ছেলে নয়। ছায়াদির মুখে তাপসের নাম শুনেই মনে পড়ল, অনেকদিন আমারও তাপসের সঙ্গে দেখা হয়নি। আজ দেখা করলে মন্দ হয় না। উঠে দাঁড়িয়ে বললুম, ছায়াদি, আমি তাপসের কাছেই যাচ্ছি। তোমার সঙ্গে দেখা করতে বলবো নাকি? না না। তাপসের মেসে গিয়ে দেখি তাপস জামা কাপড় নিয়ে হুলুস্থুল কাণ্ড বাঁধিয়েছে। ওর রুমমেট রামহরিবাবুর একটা প্যান্ট গলিয়ে ও কিছুতেই সেটা ম্যানেজ করতে পারছে না। রামহরিবাবুর কোমর বিষম মোটা, আর তাপসের কোমর না কেকে মেয়েদের মতন সরু। রামহরিবাবুর প্যান্ট ওর লাগে কখনো? যে জামাটা তাপস গায়ে দিয়েছে সেটারও পুট নেমে এসেছে প্রায় কোমর পর্যন্ত। তাপসের বিব্রত বুকের দিকে তাকিয়ে আমি হেসে ফেললুম। বললুম, কি ব্যাপার, কোথায় জয়যাত্রায় যাচ্ছিস? বিরক্ত মুখে তাপস বলল, রেডিওতে একটা চাকরির ইন্টারভিউ পেয়েছি। চিঠি আজ সকালবেলা এসেছে। আজ 12:30টার সময় ইন্টারভিউ। এর কোনো মানে হয়? একটাও ফর্সা জামা কাপড় নেই আমার। রামহরিবাবু এমন কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে আছেন যেন ওর জামা প্যান্ট তাপসের না লাগলে তাঁরই দোষ। আহা, লোকটি বড় ভালো। আমি তাপসকে বললুম, যা, ওইরকম হাস্যকর পোশাক পরে কেউ ইন্টারভিউতে যায়? নিজের যা আছে তাই পরে যা। নিজের কি আছে? কচু আছে, এক পেয়ার লন্ড্রিতে দিয়েছি, আর ওই তো যেটা কাল পরেছিলাম। সেটার দিকে তাকিয়ে দেখলাম খাটের পাশে ওর প্যান্টটা তালগোল পাকানো অবস্থায় পড়ে আছে। সেটা ভর্তি যে দাগ, তা মাংসের ঝোলের কিংবা বমির। বললুম, জামা কাপড় লন্ড্রিতে পাঠাস কেন? বাড়িতে কাচতে পারিস না? তাপস খেকিয়ে উঠল, যা যা, পোপর দালালি করতে হবে না। তা বলে ওই 5টা সেফটি পিন লাগানো প্যান্ট পরে ইন্টারভিউ দিতে যাবি? তাহলে কি করব? যাবার দরকার কি ইন্টারভিউ দিতে? ও চাকরি তুই পাবিই না। আজ ইন্টারভিউ, আজ সকালে যদি চিঠি আসে, তার মানে বুঝিস না ও চাকরি তোর হবে না। হবে না মানে? চাকরি বার করে দেব। তোরা শালা প্রফেসরি জুটিয়ে খুব হেক্কর দেখাচ্ছিস। এবার দেখ, আমি রেডিওর চাকরি পাচ্ছি। একবার রেডিওর মাইকটা হাতে আসুক, সারা দেশে বিপ্লব ডেকে আনব। আমার যা কিছু আছে রেডিওতে একদিন ঘোষণা করে দেব। আমার পরনের প্যান্টটা কিছুটা পরিষ্কার ছিল, সেইটাই তাপসকে আমি খুলে দিলাম। তাপসের মোটামুটি লেগে গেল। বাধ্য হয়ে তাপসের বমি মাখানো প্যান্টটাই আমাকে পরতে হলো। গা ঘিনঘিন করছে আমার। তাপস ব্যস্ত হয়ে পাগলের মতন ছোটাছুটি করছে ঘরের মধ্যে। আর বেশি সময় নেই। ঠিক পৌঁছতে পারবে কিনা সন্দেহ। তাপসের খুবই দেরি হয়ে গেছে।
ঠিক সময় পৌঁছতে গেলে ওর বোধহয় ট্যাক্সি করে যাওয়াই দরকার, কিন্তু সে কথা ওকে বলতে আমার সাহস হলো না। তাহলে নিশ্চয়ই আমার কাছেই ট্যাক্সি ভাড়া চাইবে। একেবারে জাত ভিখিরি তো, টাকা চাইতে একটু লজ্জা নেই। নেহাত বাধ্য হয়ে ওকে আমার জামা প্যান্টটা খুলে দিতে হলো। ওর বিকট ময়লা বমির দাগ ধরা জামা প্যান্ট পরে এখন আমার মনে হচ্ছে তাপসের এখানে আজ না এলেই কত ভালো হতো। কেন যে মরতে এখানে এলাম। তাপসকে জিজ্ঞেস করলাম, তোর খাওয়া হয়ে গেছে তো? জুতোর ফিতে বাজছিল তাপস। বলল, না। তাহলে এখন আর তো সময় নেই, দুপুরে কিছু খেয়ে নেব। তাহলে আজ আর কিছু খাওয়া হলো না তোর? এসব ইন্টারভিউর ব্যাপার তো জানিস না, ঘন্টা 4-5 বাইরে ঠায় বসিয়ে রাখবে। তাহলে খাবো না, একেবারে চাকরিটা পাবার পর খাবো, তখন দেখিস কিরকম খাই। জানিস শালা, আমার খুব শখ তোদের মতন সকালে চায়ের সঙ্গে রোজ ডিম আর মাখন টোস্ট খাওয়ার। আমারও ইচ্ছে করে মাঝে মাঝে ভাতের বদলে স্যান্ডউইচ খাই। দেখ না, একবার চাকরিটা পাই। আমি হাসতে হাসতে বললুম, এখন চল, দেরি হয়ে যাচ্ছে। একটু কৃতজ্ঞতা বোধ নেই তাপসের। আমার জামা প্যান্ট পরার পর ওর চেহারাটা মোটামুটি ভদ্রই দেখাচ্ছিল। চুল আঁচড়ানো শেষ করার পর অকস্মাৎ আমার দিকে তাকিয়ে অসভ্যের মতন হা হা করে হাসতে লাগল। বলল, তোকে কি বিচ্ছিরি দেখাচ্ছে শেখর? আমি রেগে গিয়ে বললুম, তা তো দেখাবেই, ভিখিরির পোশাক পরলে তাই দেখাবে না? সত্যি মারি, তোর মতন শৌখিন ছেলে সবসময় ফিটফাট থাকিস। তোকে এরকম পোশাকে কখনো দেখিনি, একেবারে অন্যরকম দেখাচ্ছে। আমার আবার নতুন করে গা ঘিনঘিন করতে লাগল। বিরক্ত হয়ে বললুম, তোদের যা কাণ্ড, তুই তো ইন্টারভিউতে যাচ্ছিস, আমি এখন কি করে বাড়ি যাই? তুই এখানে বসে থাক না, আমি ফিরে এলে তোর এই বিচ্ছিরি ঘরে আমি কতক্ষণ বসে থাকব? তাহলে ট্যাক্সি করে বাড়ি চলে যা। কি অনায়াসভাবে তাপস বলল। ও যাচ্ছে ইন্টারভিউ দিতে, তার জন্য আমায় ট্যাক্সি ভাড়া খরচ করতে হবে। একটুও লজ্জা নেই পর্যন্ত। তাপসের সঙ্গে আমিও বেরিয়ে এলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে একটু কৈফিয়তের সুরে তাপস বলল, জামাটা তো কাল নষ্ট হলো পরীক্ষিতের জন্য। এমন গায়ে বমি করে দিল কাল। কোথায়? রোজ রোজ এত, কে জানে কোথায়। আমার সঙ্গে রাস্তায় দেখা, তখন লটপট করছে। থাক, ওসব আর আমি শুনতে চাই না। শোনারও কিছু নেই, তো একঘেয়ে ব্যাপার। কত নম্বর বাসে উঠব বলতো? 3 নম্বর? 3 নম্বরই অনেকটা কাছাকাছি যাবে। এই সময় ট্যাক্সি পাওয়া অসম্ভব, সুতরাং তাপসকে ট্যাক্সি চড়ে যেতে বললেও কোনো লাভ হতো না, এমনকি আমি ভাড়া দিলেও না। ওর সঙ্গে বাস স্টপে এসে দাঁড়ালুম। মনে হলো রাস্তার সব লোক যেন আমার পোশাকের দিকে তাকাচ্ছে আর অবাক হয়ে যাচ্ছে। বাসে ওঠার আগে তাপস বলে গেল, তুই আমার জামা প্যান্টটা কাচিয়ে রাখিস, আমি তোর এগুলো এখন 3-4 দিন পরব। তাপসের বাস চলে যাবার প্রায় সঙ্গে সঙ্গে একটা খালি ট্যাক্সি চোখে পড়ল। আমি ট্যাক্সিটা ডাকলুম। একবার মনে হলো বাসের পরের স্টপে তাড়াতাড়ি ট্যাক্সি ছুটিয়ে গিয়ে তাপসকে ডেকে নামানো যায়, তারপর ওকে রেডিও স্টেশনে পৌঁছে দিয়ে আসাই আমার উচিত। কিন্তু সে ইচ্ছেও বদলে গেল। ভাবলুম, এত বেশি বন্ধুত্ব দেখাবার কোনো দরকার নেই। জামা প্যান্ট খুলে দিয়েছি, তাই যথেষ্ট। আর কি চাই? এখন বন্ধুবান্ধবদের থেকে ক্রমশ দূরে সরে যেতেই আমার মন চাইছে। ট্যাক্সি নিয়ে সোজা বাড়িতে চলে এলাম। আমার বাড়ির সামনে একটা সাদা রঙের গাড়ি। গাড়িটা দেখেই বুকটা কেঁপে উঠল। এ আমার চেনা গাড়ি। বাইরের ঘরে মাধবী বসে আছে, হালকা গোলাপি রঙের শাড়ি পরা, মাথার চুল সব খোলা, পিঠ ভর্তি ওর কোঁকড়া চুল। মাধবীকে দেখে হঠাৎ আমার বুক অভিমানে ভরে গেল। আমি জিজ্ঞেস করলুম, তুমি এ কদিন আসনি কেন? আমাকে দেখেই মাধবীর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। আমার সর্বাঙ্গে চোখ বুলিয়ে গেল, চোখের দৃষ্টিতে বিস্ময় ও প্রশ্ন। কিন্তু সেসব কিছু বলল না। বলল, হ্যাঁ, আসা হয়নি। বনেদি ঘরের মেয়ে তো, মনে এলেও সব কথা মুখে বলে না। পোশাক পরিচ্ছদ সম্পর্কে এ ধরনের প্রশ্ন তো করবেই না। সকালের দিকেই আমার এ ধরনের পোশাক দেখলে যে কারোরই মনে হবে আমি সারা রাত বাড়ির বাইরে কোথাও বেলেল্লা সেরে এখন ফিরছি। কিন্তু মাধবীর সামনে চায়ের কাপ ও খাবারের প্লেট, অর্থাৎ বাড়ির কেউ নিশ্চয়ই ওর সঙ্গে দেখা করে বলেছে যে আমি সকালেই বেরিয়েছি। কিন্তু এইরকম পোশাক পরে তো আমি বেরোতে পারি না। এবং এই সাত সকালে কি আমি বেরিয়ে মদ গিলে বমি টমি সেরে ফেলেছি, কিংবা অন্য কোনো অসুখে বমি? যে কারোরই এ সম্পর্কে কৌতূহল হয়। যে কেউ আমাকে দেখলে বলতো, কি ব্যাপার, জামায়ও কি? কিন্তু মাধবী তা বলবে না কিছুতেই। মাধবী বারবার আমার পোশাকের দিকে তাকালো, নির্লিপ্ত গলায় বলল, হ্যাঁ, আসা হয়নি। আমি ফের বললুম, তুমি একদিন আসনি কেন? মাধবী বলল, আসিনি, আমি আর আসতেও পারব না। শুনে আমার বুকের মধ্যে ধক করে উঠল। মাধবী আর আসবে না? কেন? ওর বিয়ে হয়ে যাবে? কার সঙ্গে? সে অবনীভূষণের সঙ্গে? না, তা হতেই পারে না। কিন্তু মাধবীকে আমি কোনো প্রশ্ন করতে পারলুম না।
মাধবীকে তো আমি এ পর্যন্ত অন্য কোনো কথাই বলিনি। যা বলেছি সবই আমার মনে মনে। অবনীভূষণকে এ কথাও মাধবীকে এ পর্যন্ত জিজ্ঞেস করতে পারিনি। অধ্যাপক ছাত্রী ছাড়া অন্য কোনো সম্পর্ক তো মাধবীর সঙ্গে আমার হয়নি। কণ্ঠস্বর যেন বিচলিত না হয়, এই জন্য আমি সিগারেট ধরিয়ে মুখের ভঙ্গি যথাসম্ভব নির্বিকার রেখে বললুম, এ কথাই বলতে তুমি এসেছিলে? হ্যাঁ। তুমি পড়াশুনো ছেড়ে দিচ্ছ? না। সংক্ষিপ্ততম এক অক্ষরের উত্তর। মাধবী যেন চাইছে ওকে আমি খোলাখুলি প্রশ্ন করি, নইলে ও কিছুই বলবে না। কিন্তু এ কথাও বুঝতে পারলুম মাধবী পড়াশুনো ছাড়বে না। এর একটাই মানে হল প্রাইভেট টিউটর হিসেবে আমাকে বরখাস্ত করছে। বরখাস্ত করছে কোনো কারণ না দেখিয়ে, এক কথায়। এরপর আর আমার কোনো কথা বলা চলে না। এরপর অন্য যে কোনো কথা বলার মানেই হল আমি চাকরি হারাবার জন্য দুঃখিত হয়েছি। মাধবী আমাকে ২৫০ টাকা মাইনে দিত, সোজা কথা নয়। এখন যদি বলি, মাধবী, তোমাকে না দেখলে আমার খুব কষ্ট হয়, তাহলে সে কথার সবাই মানে করবে প্রতি মাসে ২৫০ টাকা হারাবার কষ্ট। যদি ওকে এখন প্রেম জানাতে চাই, তাহলে সেটারও মানে হবে ও যেন আমাকে চাকরি থেকে বরখাস্ত না করে সেই চেষ্টা করছি। কেন মাধবীকে আগে থাকতেই ভালোবাসার কথা বলে রাখিনি? এখন আর উপায় নেই। সুতরাং মাধবীকে আমি বিদায় দেবার ভঙ্গি করে বললুম, আচ্ছা, মন দিয়ে পড়াশোনা করো। সন্তারিক তোমার প্রায় ভুল হয়, ওটা লক্ষ্য রেখো। মাধবী তবু না গিয়ে চেয়ে দাঁড়িয়ে রইল। তারপর বলল, আমি এখানে আসতে পারব না। আপনি বাড়িতে এসে পড়াতে পারবেন? এখানে প্রশ্ন করা উচিত কাদের বাড়িতে? ওর যদি বিয়ে হয় এবং তখন পড়তে চায়, তখন কোন বাড়িতে? বিয়ের পরও কি ও নিজের বাড়িতেই থাকবে না অন্য বাড়িতে? কিন্তু আমি ওকে কোনো প্রশ্ন করব না ঠিক করেছি, কিছু জানাব না, তাহলেই তার অন্য মানে হবে। সুতরাং আমি বললুম, না, অন্য কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমাদের বাড়িতে আসতে পারবেন না? সপ্তাহে অন্তত ২ দিন? না। কেন? এমনি, আমার ভালো লাগবে কিনা বুঝতে পারছি না। হ্যাঁ, আপনার ভালো লাগবে, আসবেন। এবার মাধবী ওর নির্লিপ্ততার আবরণ একটু সরিয়েছে, একটু যেন জোর দিয়ে কথা বলতে চাইছে। তবু আমি বললুম, আচ্ছা, কয়েকদিন ভেবে দেখি, পরে তোমাকে জানাব। মাধবী দরজার কাছে পৌঁছেছিল। ওকে বিদায় দেবার জন্য আমি এগিয়ে এলাম এবং একেবারে অপ্রত্যাশিতভাবে, আগের মুহূর্তেও ভাবিনি, মুখ ফুসকে আবার মুখ দিয়ে একটা প্রশ্ন বেরিয়ে গেল, মাধবী, অবনীভূষণ কে? মাধবী ফিরে দাঁড়াল। একমুখ হাসিতে ওর মুখটা ঝলমলে হয়ে উঠল। হাসতে হাসতেই বলল, অবনীভূষণের কথা আপনাকে পেয়ে বসেছে দেখছি। এত ভাবছেন কেন? অবনীভূষণ কে? কেউ না, একজন মানুষ, অবনীভূষণ সেনগুপ্ত। আপনাকে দেখে তার কথা মনে পড়েছিল আমার। আপনিও অনেকটা তার মতো। আজ এই পোশাকেও কি আমাকে অবনীভূষণের মতো দেখাচ্ছে? হ্যাঁ, আজও আপনাকে প্রথম দেখেই তার কথা মনে পড়েছিল। মনে পড়েছিল মানে? সে এখন কোথায়? সে কথা আজ বলব না। আজ নয়, তবে আর কবে বলবে? আবার যখন দেখা হবে। আবার কবে দেখা হবে তা তো আপনার ওপরই নির্ভর করছে। আজ যাই। মাধবী, আর একটু বসো, তোমার সঙ্গে কয়েকটা কথা বলব। আজ নয়, আজ বাড়ি থেকে অনেকক্ষণ বেরিয়েছি, মাকে বলে এসেছি তাড়াতাড়ি ফিরব। এখন যাই। তুমি আমার বাড়িতে আর আসবে না কেন? সে কথা আজ বলব না। যদি আমার বাড়িতে আসেন, আজ হঠাৎ এত প্রশ্ন করছেন কেন? না, আর প্রশ্ন করব না, তুমি যাও। মাধবী গিয়ে গাড়িতে উঠল। আমি দরজার কাছে দাঁড়িয়ে রইলুম। আমার বুক থেকে পাষাণ ভার নেমে গেছে। এ কথা তো অবধারিত যে মাধবীর সঙ্গে আমার দেখা হবেই, হবেই। কেননা আমি মন থেকে তাই চেয়েছি। দেখা হলে মাধবীকে আর কোনো প্রশ্ন করব না, কোনো কথা জানবও না। মাধবী আমাকে যেদিন বলেছে আমাকে অবনীভূষণের মতো দেখতে, সেদিন থেকেই আমি বদলাতে শুরু করেছি। আমি অন্যরকম হয়ে যাচ্ছি। সত্যি সত্যি অবনীভূষণের মতন কিনা তা অবশ্য জানি না। তাকে তো আমি চিনিই না। কিন্তু একথাও ঠিক, আমি এখন শেখরও ঠিক নই। কে তবে আমি? ফিরে এসে চটপট স্নান সেরে আমার সবচেয়ে শৌখিন পোশাক পরে আয়নার সামনে এসে দাঁড়ালুম। মাধবী এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে। স্নান সেরে মাধবীও কি আয়নার সামনে এসে দাঁড়িয়েছে? অবনীভূষণ কি বেঁচে আছে? যদি বেঁচে থাকে, তবে ও কি এখন মাধবীদের বাড়িতে? ছোকরা কি রকম? খুব চালিয়াত কিনা কে জানে। ব্যাকব্রাশ করা চুল, পরিচ্ছন্ন চেহারার অবনীভূষণ মাধবীদের বাড়ির দোতলার ব্যালকনিতে বসে ইয়ার্কি দিচ্ছে। এই ছবিটা মনে এলো। কি ধরনের রসিকতাও করে ঠিক ভেবে পেলাম না। আকাশ থেকে এক ঝলক আলাদা রোদ মাধবীর জন্য এসে ওর পায়ে লুটোচ্ছে। মাধবীর পায়ে হরিণের চামড়ার চটি।
অবনীভূষণ নিশ্চিত সিল্কের পাঞ্জাবি ও পায়জামা পরে আছে, মুখে সিগারেট না পাইপ। এমনও হতে পারে অবনীভূষণ সত্যিই বেঁচে নেই। ও বেঁচে আছে না মরে গেছে কিছুতেই বুঝতে পারি না। যদি বেঁচে থাকে তবে আপনাকে অবনীভূষণের মতো দেখতে, একথা বলেই মাধবী চুপ করে যায় কেন? আমার কাছে সম্পূর্ণ অজানা একটি লোকের নাম বলে তার পরিচয় না বলার কি কারণ থাকতে পারে, দুঃখের স্মৃতি ছাড়া? যদি বেঁচে থাকে তবে সে কোথায়? একদিন মাধবীর গা শুঁকে দেখতে হবে, ওর গায়ে অবনীভূষণের গন্ধ আছে কিনা। না না, বেঁচে থাক, তুমি বেঁচে থাকো অবনীভূষণ। আমি চাই তুমি বেঁচে থাকো। জীবিত লোককে পরাজিত করা সোজা। যদি মরে গিয়ে থাকো তবে মাধবীর বুক থেকে ওর দাগ কোনোদিন উঠবে না। সারা শরীর আবার ব্যথা করছে। সারাদিন ঘর থেকে আর বেরুলাম না। বিকেলেও ৩ জন বন্ধু এলো। প্রত্যেকেই নিজস্ব ধরনের অনেক কথা বলে গেল। যাবার সময় আমাকে ডেকে নিয়ে গেল না। বাড়িতে একা পড়ে রইলুম। নিজে থেকে কোথাও যেতে ইচ্ছা হলো না। ক্রমশ একা হয়ে যাচ্ছি। ভালোই, যত আমি একা হব তত আমি মাধবীর কাছাকাছি যাব। অনেক হুল্লোড় করেছি, এখন স্নেহ ছায়া চাই। ইচ্ছে করে মাধবীর চোখের সামনে পা ছড়িয়ে বসে থাকি। মাধবীর দৃষ্টি ঝর্ণার জলের মতো। মনে পড়ে অনেকদিন আগে সাঁওতাল পরগনায় একটা ছোট্ট ঝিরঝিরে ঝর্ণার সামনে অনেকক্ষণ একা বসেছিলাম। বসেছিলাম রাখাল বালকের মতো। হাতে বাঁশি ছিল না, পরনে কর্ডের প্যান্ট ও মুখে চুরুট ছিল, তবু রাখাল বালকের মতো। এ কথার কোনো ভুল নেই। প্রায় ৩ ঘণ্টা বসেছিলাম চুপ করে। নিজের সঙ্গেও কথা বলিনি, এক লাইন গান গাইনি। আমার স্মরণকালে সেই একমাত্র চুপ করে বসে থাকা। মাধবীর সামনে ওইরকম চুপ করে বসে থাকতে ইচ্ছে হয়। চুপ করে বসে থাকলে একদিন না একদিন আমাকে ঠিক আমারই মতন দেখাবে। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস যুবক যুবতীরা। পড়ছিলাম এর ৮ম ও শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে বেল আইকনটি প্রেস করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।